আসসালামু আলাইকুম। কথা বলছি বায়ুমণ্ডল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে বায়ুমণ্ডল নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে। বায়ুমণ্ডল কাকে বলে? আমাদের এই ভূপৃষ্ঠের চারপাশে যে বায়ুর আস্তরণ বিদ্যমান, এই আস্তরণটিকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। আমাদের ভূপৃষ্ঠের চারপাশে বায়ুর আস্তরণ যে বিদ্যমান বা বায়ুর যে আবরণ বিদ্যমান, এই আবরণটিকে বলা হচ্ছে কি? বায়ুমণ্ডল। আমরা জানি যে এই বায়ুমণ্ডলের স্তর রয়েছে কয়টি? 5টি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বায়ুমণ্ডলের স্তরগুলোতে কোথায় কি থাকে, এটা পরীক্ষাতে খুব বেশি চলে আসে। চাকরি পরীক্ষাতে কিংবা চাকরির লিখিত পরীক্ষাতে খুব বেশি চলে আসে। এটা বিসিএস হোক, বিজেএস হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষাতে কিন্তু খুব বেশি পরিমাণে চলে আসে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো যেটা বললাম যে বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠের চারপাশে যে বায়ুর আবরণ বিদ্যমান তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। এবং আমরা জানি বায়ুমণ্ডলের স্তর কয়টি? স্তর হচ্ছে 5টি। বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের প্রধান স্তর হচ্ছে কয়টি? 5টি। আচ্ছা, প্রথমে হচ্ছে কি ট্রোপোমণ্ডল। প্রথমে কি? ট্রোপোমণ্ডল। সাধারণত বলতে গেলে আমরা যে স্তরে বাস করি সেটা হচ্ছে কি? ট্রোপোমণ্ডল। আমরা যে স্তরে বাস করি সেটা হচ্ছে ট্রোপোমণ্ডল। এই ট্রোপোমণ্ডলে কি হয়? আমাদের এই আমরা যে স্থানে আছি সেখানে কি কি হয়? ঝড় হয়, বৃষ্টিপাত হয়, তুষারপাত হয়, ঘূর্ণিঝড় হয়, হয় কিনা বলেন? এগুলা এগুলা হচ্ছে কোথায় ঘটে? ট্রোপোমণ্ডলে ঘটে। তাহলে কি ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত, ঘূর্ণিঝড়, কুয়াশা, শিশির সবগুলাই কোথায় হয়ে যায়? ট্রোপোমণ্ডলে হয়। এবং এটা কি? সবচেয়ে নিচের স্তর। কার নিচের স্তর? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম হচ্ছে কি? ট্রোপোমণ্ডল। ক্লিয়ার? তারপর হচ্ছে কি? ট্রোপোমণ্ডল পুরা বায়ুমণ্ডলের 75% ওজন বহন করে। বুঝা গেছে? তাহলে ট্রোপোমণ্ডল থেকে আমরা কি জানলাম? যে ট্রোপোমণ্ডল হচ্ছে আমরা যে স্তরে বাস করি সেই ট্রোপোমণ্ডল, এটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। ট্রোপোমণ্ডল হচ্ছে কি করে? বায়ুমণ্ডলের মোট 75% ওজন বহন করে থাকে। ট্রোপোমণ্ডল যেহেতু আমরা এই স্থানে বাস করি, সেখানে ঝড়, বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রপাত, কুয়াশা, শিশির ইত্যাদি সংঘটিত হয়ে থাকে। ট্রোপোমণ্ডল থেকে এইটুকু জানলেই চলবে। তারপরে কি আছে? স্ট্রাটোমণ্ডল। ট্রোপোমণ্ডলের পরে যেটা ধাপ সেটা হচ্ছে কি? পরের স্তরটার নাম হচ্ছে কি? স্ট্রাটোমণ্ডল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে স্ট্রাটোমণ্ডলে কি আছে? ওজোন স্তর বিদ্যমান। ওজোন স্তর খুবই গুরুত্বপূর্ণ। ওজোন স্তর বিদ্যমান কোথায়? ওজোন স্তর কোথায় পাওয়া যায়? স্ট্রাটোমণ্ডলে পাওয়া যায়। এটা প্রচুর পরিমাণে এটা পরীক্ষাতে আসে এই তথ্যটুকু যে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন অঞ্চলে পাওয়া যায়, সেটা হচ্ছে কি? এখানে স্ট্রাটোমণ্ডলে পাওয়া যায়। এবং এটা যেটা 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 কথা হচ্ছে, যেহেতু এখানে ঝড়, বৃষ্টিপাত, তুষারপাত স্ট্রাটোমণ্ডলে হয় না, সেহেতু এখানে জেট বিমান চলাচল করে। কি করে? জেট বিমান। জেট বিমান চলাচল করে কোথায়? স্ট্রাটোমণ্ডলে। বুঝা গেছে? স্ট্রাটোমণ্ডলে কি হয়? জেট বিমান চলাচল করে। তারপরে যেটা আছে কি? মেসোমণ্ডল। স্ট্রাটোমণ্ডলের পরের স্তরটার নাম হচ্ছে মেসোমণ্ডল। এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটাই পড়তে হবে, সব থেকে শীতলতম স্তর। শীতল শীতল স্তর বা সব থেকে শীতলতম, সবচেয়ে শীতল। বুঝা গেছে? সবচেয়ে শীতল স্তরের নাম হচ্ছে মেসোমণ্ডল। এই মেসোমণ্ডলে কি হয়? তাপমাত্রা এতটাই কম যা বায়ুমণ্ডলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখানে অবস্থা বিরাজ করে। এর তাপমাত্রা হচ্ছে -83 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে? কোথায় পাওয়া যায়? মেসোমণ্ডলে পাওয়া যায়। এখান থেকে এটুকুই পড়তে হবে যে বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর হচ্ছে মেসোমণ্ডল। তারপর হচ্ছে কি? তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। এই তাপমণ্ডলের আবার তিনটা উপস্তর রয়েছে। কয়টি? এই তাপমণ্ডলের আবার তিনটি উপস্তর রয়েছে। একটা হচ্ছে আয়ন মণ্ডল, একটা হচ্ছে এক্সোমণ্ডল, আর একটা হচ্ছে ম্যাগনেটোমণ্ডল। বুঝা গেছে? ম্যাগনেটোমণ্ডল এই নামে কিন্তু তিনটা তাপমণ্ডলের তিনটা কিন্তু উপস্তর রয়েছে। বুঝা গেছে? এই যে তাপমণ্ডলের যে তিনটা উপস্তর রয়েছে, আয়ন মণ্ডল, এক্সোমণ্ডল, ম্যাগনেটোমণ্ডল, এই তাপমণ্ডলের আবার আয়নোস্ফিয়ার বা আয়ন মণ্ডলে কি পাওয়া যায়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। খুবই গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি এটা পরীক্ষাতে আসে। কি আসে? যে বায়ুমণ্ডলের তাপমণ্ডলে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। বুঝা গেছে? এখানে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তাপমণ্ডলে কসমিক কণার সন্ধান পাওয়া গেছে। কি কণা? উল্কা এবং কসমিক কণার সন্ধান পাওয়া যায়। উল্কা উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া যায় কোথায়? তাপমণ্ডলে।
ক্লিয়ার? তারপরে যেটা হচ্ছে কি এক্সোমন্ডল, সর্বশেষ স্তর, বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরের নাম হচ্ছে এক্সোমন্ডল। এই এক্সোমন্ডলে হাইড্রোজেন গ্যাস ও হিলিয়াম গ্যাস পাওয়া যায়। বুঝা গেছে? হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস পাওয়া যায়, এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। আশা করি বায়ুমণ্ডলের স্তরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং যে কোনো পরীক্ষাতে এই স্তর থেকে প্রশ্ন হলে আপনারা আনসার করতে পারবেন। আমরা এখন দেখব বায়ুমণ্ডলের উপাদান। আমরা কি দেখবো এখন? বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের উপাদান, প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে 70% এর মতো, 77। তারপর হচ্ছে কি প্রধান উপাদান নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন। এই দুটো কিন্তু মূলত প্রধান উপাদান বায়ুমণ্ডলের। বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রধান উপাদান হচ্ছে 78.2%। এটাকে, এটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের পরিমাণ কত? 78.02%। 78.02% হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান উপাদান নাইট্রোজেনের পরিমাণ। কোথায় সেটা? বায়ুমণ্ডলে। তারপর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 20%, 20.71 এরকম, 20.71% হচ্ছে কি সেটা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ। এগুলো কিন্তু তাহলে যদি বলা হয় বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি নাইট্রোজেন কত পার্সেন্ট? 78.02%। অক্সিজেনের পরিমাণ কত? 20.71%। এর বাইরে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে 0.8%। কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%। এটা পরীক্ষাতে প্রশ্ন এসেছিল এটা। তারপর কি আছে? তারপর হচ্ছে আর্গন, আর্গন রয়েছে 0.8%। বুঝা গেছে? তারপর হচ্ছে কি জলীয় বাষ্প, জলীয় বাষ্প রয়েছে 0.41%। এগুলাই এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে। আমরা বায়ুমণ্ডলের সাধারণত যদি আমরা উপাদানে চলে আসি, প্রধান উপাদান নাইট্রোজেন, তার পরিমাণ 78.02%। তারপরের উপাদান হচ্ছে অক্সিজেন 20.71%। তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড 0.03%। তারপর হচ্ছে আর্গন 0.8%। তারপর হচ্ছে জলীয় বাষ্প 0.41%। আমাদের এই বায়ুমণ্ডলের আলোচনাটুকু থেকে যদি আপনি উপকৃত হন তাহলে আপনারা শেয়ার করতে পারেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আরও ক্লাস চান, তাহলে আমি ইন্সপায়ার্ড হব, ইনশাল্লাহ ডেইলি সায়েন্স নিয়ে আলোচনা করতে পারবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।